কোনো রকম অন্তর্দ্বন্দ্ব নয়, কোনো রকম একের বিরুদ্ধে অন্যের কথা নয়, কোনো কানাঘুষো নয়, সবটাই হবে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবে, যা ডিরেকশন দেবেন সেটাই করতে হবে। তাই এর দ্বারা আবারও সুস্পষ্ট হলো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই মূল ব্যাটন রয়েছে তৃণমূল কংগ্রেসের। মহাসম্মেলনে আজ সরাসরি এই মেগা সম্মেলনের মারফতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও একটু নাড়াচাড়া দিলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের। সরাসরি একটু ঝাঁকিয়ে দিয়ে বললেন, এবার ওঠো, জাগো, জাগ্রত হও, তার কারণ 2026-এর বিধানসভা নির্বাচন চলে এসছে, দোরগোড়ায় নক করছে। তাই অন্তর্দ্বন্দ্ব ছাড়ো, এবার বেরিয়ে এসো সেখান থেকে। এবার লড়াই হবে সরাসরি বিজেপির সঙ্গে, গেরুয়া কমরেডের সঙ্গে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই বলছেন। বিজেপিকে সরাসরি নাম বলছেন, যে নামে অভিহিত করেছেন তা হলো গেরুয়া কমরেড। বিজেপিকে এক প্রকার কটাক্ষ করে বলছেন, ওপরে হলুদ ভেতরে লাল। এবার এই হলুদ বা গেরুয়ার কনসেপ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝবেন, কিন্তু মূল প্রসঙ্গ আদতেও তৃণমূল কংগ্রেসের এতদিন ধরে যা যা অন্তর্দ্বন্দ্ব সামনে আসছিল এবং বারবার করে মেগা সম্মেলনের গতকালও, অর্থাৎ আজ যখন মেগা সম্মেলন হচ্ছে বৃহস্পতিবার, ঠিক বুধবার আপনাদের সামনে রেখেছিলাম কার্যত মহুয়া মৈত্র তৃণমূল সাংসদ পলাশীপাড়া তৃণমূল বিধায়ক সম্বন্ধে, মানিক ভট্টাচার্য সম্বন্ধে একের পর এক কড়া কড়া মন্তব্য করে গিয়েছেন। শুধু তাই নয়, বলছেন চোর। মানিক ভট্টাচার্যকে শুধু নয়, তার পরিবারকে পর্যন্ত বলছেন চোর। কে বলছেন? তৃণমূল সাংসদ বলছেন। কোথাকার তৃণমূল সাংসদ? কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। কে সেই তৃণমূল সাংসদ? মহুয়া মৈত্র। সরাসরি বলছেন। এবং ঠিক সে জায়গায় মেগা সম্মেলন যখন হলো তখন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, না, কোনো রকম অন্তর্দ্বন্দ্ব একেবারে রেহাই দেওয়া যাবে না। শুধু তাই নয়, সংবাদ মাধ্যমকেও কটাক্ষ করে অনেক কিছু বলেছেন। উল্টো দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তিনি কি বলছেন? তিনি বলছেন সিবিআইকে এক প্রকার চ্যালেঞ্জ করে বলছেন, যদি তার দোষ প্রমাণ করতে পারেন তাহলে সে ফাঁসির কাঠে ঝুলে যেতে রাজি রয়েছে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও সিবিআইকে কড়া চ্যালেঞ্জ করলেন। আজ ঠিক এই বিষয় নিয়েই মূল আলোচনা থাকবে আগামী 1 ঘন্টায়। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটায় সন্ধে 7টা। আর আজ মূল আলোচনার বিষয় আপনাদের সামনে ব্রিফ আকারে তুলে ধরেছে। কিন্তু তার আগে যে বিষয় নিয়ে আলোচনা, সেই বিষয়ে একটি প্রতিবেদন আপনাদের সামনে রাখি, তারপর আসছি বিশদ আলোচনা। দেখুন, এর আগে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে একাধিকবার সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়ে বিস্তর জলঘোলাও হয়। ভুয়ো ভোটার কার্ড নিয়ে নজরদারি বাড়িয়েছে নবান্ন। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে কর্মী সভায় নেতাদের আরেকবার সতর্ক করলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সভানেত্রী অভিযোগ তুলেছেন, ভুতুড়ে ভোটারের মাধ্যমে বাংলা দখলের খেলায় নেমেছে বিজেপি। তৃণমূল নেত্রীর আরও দাবি, আধার কার্ডে কেলেঙ্কারি, বাংলার ভোটার তালিকায় হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহারের ভোটারদের নামও ঢোকানো হয়েছে। ইলেকশনে যাবার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে, ভোটার লিস্ট ক্লিন করতে হবে। ভোটার লিস্ট ক্লিন করতে হবে, তা নাহলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না। ভয় পাবেন না। যেখানে যেখানে অনলাইনে সব করেছে, একটা এজেন্সিকে দিয়ে করানো হয়েছে। অ্যাসোসিয়েশন অফ বিলিয়ন মাইন্ডস বলে একটা কোম্পানি আছে। তারা কি করেছে জানেন? ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে কিছু এআরওকে সাথে নিয়ে, যদিও ইলেকশন কমিশনের আন্ডারে থাকে ভোটার লিস্ট তোলা, এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি। ফিল্ড সার্ভে করেনি, বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে। তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে। আধার কার্ড কেলেঙ্কারি করেছে, আধার কার্ডটা ওদের হাতে, একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে, রেলে করে নিয়ে আসবে। ওদের তো ভোট নেই। আবার মুর্শিদাবাদের ভোট তুলেছে নর্থ 24 পরগনায়, কারণ মুর্শিদাবাদের ভোট আগে হয়ে যাবে, ওগুলোকে নিয়ে আসবে নর্থ 24 পরগনায়, সাউথ 24 পরগনায়। দিস ইজ দ্য প্ল্যান। বৃহস্পতিবার সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে তোপ দেগে অভিযোগ করেন, পাঞ্জাব, হরিয়ানার বহু লোকের নাম বাংলার ভোটার তালিকায় ঢোকানো হয়েছে। নির্বাচন কমিশনের আশীর্বাদেই এসব করা হচ্ছে। ভোটার তালিকা পরিষ্কার করতে হবে। প্রয়োজনে নির্বাচন কমিশন দপ্তরে ধর্ণা দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। অনলাইন দিল্লি থেকে করছে,
ইলেকশন কমিশনের অফিস থেকে বসে এই করে দিল্লিকে হারিয়েছে, এই করে মহারাষ্ট্রকে হারিয়েছে। ওরা এই খেলাটা ধরতে পারেনি, কিন্তু আমরা এই খেলাটা ধরতে পেরেছি। দুটো এপিক কার্ড থাকে দুজনের নামে একটা কার্ডে, তাহলে কি হবে? তাহলে আপনাকে ছাঁটাই করে দিতে 1 সেকেন্ড লাগবে, আর এটা করছে খোদ ইলেকশন কমিশনের ব্লেসিংসে, আশীর্বাদে। এটা মাথায় রাখবেন, অনলাইন বলে নয়। দিল্লির ভোটার এসে বাংলায় ঢুকবে, হরিয়ানার ভোটার ঢুকবে, রাজস্থানের ভোটার ঢুকবে, আর ইলেকশন কমিশন ঘাড়ের ওপর অফিসার চাপিয়ে দেবে, নিজের ইচ্ছে মতো যা ইচ্ছে তাই করবে। মনে রাখবেন, আমরা 26 দিন অনশন করতে পারলে ইলেকশন কমিশনকেও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা কিন্তু ওখানে ধর্ণা দিনের পর দিন দিতে পারি। আমরা দিল্লি নই, আমরা মহারাষ্ট্র নই, আমরা বাংলা। ভোটার তালিকায় কারচুপি ধরতে জেলায় জেলায় কোর কমিটি গঠনের কথা ঘোষণা করলেন দলনেত্রী। ভুতুড়ে ভোটার ধরতে 10 দিনের ডেডলাইন বেঁধে দেন তিনি। ভুতুড়ে ভোটার চিহ্নিতকরণে সুব্রত বক্সির নেতৃত্বে কমিটিও গড়ে দিলেন এদিনের সমাবেশ থেকে। কমিটিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব। জেলা থেকে এই কমিটির কাছে রিপোর্ট আসবে। ওই কমিটি কাজ না করলে প্রয়োজনে নিজে ভুতুড়ে ভোটার বাছাইয়ের কাজ করবেন বলেও সাফ বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমি সুব্রত বক্সি নেতৃত্বে একটা কমিটি করে দিচ্ছি স্টেটে। সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ ব্যানার্জি, সুজিত বোস, মলয় ঘটক, পার্থ ভৌমিক, ডেরেক অব্রায়েন, উদয়ন গুহ, বিপ্লব মিত্র, অর্পিতা ঘোষ, মমতাবালা ঠাকুর, কাকুলি ঘোষ দস্তিদার, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, দেবাংশু, চন্দ্রিমা ভট্টাচার্য, মালা রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমাদের নির্মলবাবু যিনি জলপাইগুড়ি থেকে নির্বাচিত হয়েছেন, সুমন কাঞ্জিলাল আলিপুরদুয়ারের, শামিরুল রাজ্যসভার এমপি, বাপি হালদার আমাদের এমপি মথুরাপুরের, পুলক রায়, জগদীশ বাসুনিয়া কুচবিহারের, মোশাররফ হোসেন ইটাহারের, ঋতব্রত ট্রেড ইউনিয়নের, ডক্টর মানস ভূঁইয়া মিদনাপুরের, বীরবাহা হাসদা ঝাড়গ্রামের, রাজীব ব্যানার্জি, ব্রাত্য বোস, প্রকাশচিক বারিক, স্নেহাশিস চক্রবর্তী, সায়নী, তিনাঙ্কুর, বেচারাম মান্না, এদের নিয়ে আমি একটা কমিটি করে দিচ্ছি। আমি সব্যসাচীকেও রাখছি। এদের কাজ হচ্ছে এরা বসে পার্টি অফিসে কার কি প্রবলেম আছে সেগুলোকে নেবে, নিয়ে কোথায় কোথায় প্রবলেম হচ্ছে সেটা তারা পাস অন করবে, যদি যেটা তারা সামলাতে না পারবে। এবং বক্সিদাকে আমি এই লিস্টটা দিয়ে বলবো যে এটা হাতে রাখতে, অরূপ এটা দিয়ে দাও, হাতে রাখতে এই অনুযায়ী 4 জন করে দায়িত্ব দেবেন যারা রেগুলার এসে বসলেন। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের কর্মী সভা থেকে তার প্রস্তুতি কিছুটা এগিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন নির্বাচনে বিজেপিকে রুখতে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার পাশাপাশি ভোটার তালিকা পরিষ্কারের ব্যাপারে তিনি যে ওয়াকিবহাল, দলকে সেই বার্তাই দিলেন তৃণমূল সুপ্রিমো। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। কি বুঝলেন? 2026 বিধানসভা নির্বাচনের আগে দলকে একটু নাড়াচাড়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক মেগা সম্মেলনের দ্বারা, এবং তার তীব্র নিশানায় কোন দল ছিল? বিজেপি। যদিও বা বিজেপির পক্ষ থেকে এখন অনেক রকম কথা বলা হচ্ছে। কি বলা হচ্ছে? দিল্লির ভোট, রাজস্থানের ভোট, সব ভোটকে উদাহরণ হিসেবে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ভয় পাচ্ছেন, তাই একটু বাড়তি নজরের দিকে তাকিয়ে ভুয়ো ভোটার, বিশেষ করে ভুতুড়ে ভোটারদের দিকে আলোকপাত করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই বলছেন বিজেপির পক্ষ থেকে। যদিও বা আজ ঠিক কি কি মূল হাইলাইটেড পয়েন্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন যা সত্যি আলোচনার মূল কেন্দ্রবিন্দু হওয়া উচিত, তা আপনাদের সামনে একটু রাখছি। দেখুন,
26-এর আগে বার্তা মমতার, 24-এর ভোটে 5টি সিটে কারচুপি হয়েছে, না হলে 34টি পেতাম। ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে। ভোট যত এগিয়ে আসবে এজেন্সির তৎপরতা তত বাড়বে। জেলে তো তৃণমূলের অনেকেই পুড়েছেন, পারলেন প্রমাণ করতে। কে বলছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্রের এমন দুরবস্থা আগে দেখিনি। কেন বলেছেন সেটা আপনাদের সামনে রাখবো একটু পরে। নির্বাচন কমিশনে সব বিজেপির লোক। তৃণমূল নেতাদের ফোন ট্যাপ করা হয়। বাংলায় ধরবো, বাংলায় জবাব দেব, বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেগা সম্মেলন থেকে। বলছেন বিজেপির আয়ু নাকি 2 থেকে 3 বছর। জানার চেষ্টা করবো বিজেপি সমর্থকের থেকে। আরও বলেছেন ইলেকশনের সময় মতুয়ার ইলেকশন চলে গেলে ফতুয়া, কার্যত শব্দবন্ধ তিনি ব্যবহার করেছেন ছন্দে ছন্দে। ওদের টাকার জোর, ওদের এজেন্সির জোর রয়েছে, ওদের টাকার জোর রয়েছে, ওদের এজেন্সির জোর রয়েছে। শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলার চেষ্টা করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি গেরুয়া কমরেড, ওপরটা হলুদ ভেতরটা লাল। বলছেন দিনকাল খুব সাংঘাতিক, বুঝলেন, এর সুযোগ নিচ্ছে বিজেপি। আর কি বলেছেন? নির্বাচন কমিশনে সব বিজেপির লোক। সরাসরি নির্বাচন কমিশন নিয়েও হাতিয়ার করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলছেন ওরা বহিরাগত, হিন্দু ধর্মের নামে বদনাম করছে। কাজ না করে ভাষণ দিলে আমার দয়া মায়া নেই। ইলেকশনে যাওয়ার আগে ভোটার লিস্ট ক্লিন করতে হবে, করলেন তার জন্য কমিটিও। সেখানে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওরা একটা এজেন্সি পাঠিয়ে অনলাইনে কারসাজি করছে। বিজেপির শাসনে বাংলার সংস্কৃতি বিপন্ন, হিন্দু ধর্মের অপমান করা হচ্ছে। আধার কার্ড কেলেঙ্কারি করছে বিজেপি, আধার কার্ড কেলেঙ্কারি করছে বিজেপি। এই সব নিয়েই আজ মূল আলোচনার কেন্দ্রবিন্দু। এবার আপনাদের বললাম না যে বিজেপি নাকি, অর্থাৎ গণতন্ত্রে এই দুরবস্থা নাকি এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখেননি। এটা কেন বলছেন জানেন? কারণ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপি নাকি বাড়ি বাড়ি গিয়ে, এক প্রকার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে তৃণমূলকে যেন ভোট না দেন সেই বিষয়ে প্রচার চালান। আর ঠিক সেটাই নাকি গণতন্ত্রে এরকম দুরবস্থা এর আগে বলে বিজেপির এরকম দুরবস্থা, গণতন্ত্রের এরকম দুরবস্থা নাকি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখেননি। আমরা জানার চেষ্টা করব। তার আগে পরিচয় পর্বে আসবো, আলোচনা পর্বে আসবার আগে আমাদের সঙ্গে যারা জুড়ে রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় রিমা ব্যানার্জি, বিজেপি সমর্থক। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় অপার্থিব ইসলাম, তৃণমূল সমর্থক। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় সুস্মিতা বিশ্বাস, কংগ্রেস সমর্থক। আপনাদের তিনজনকেই স্বাগত ফ্রাইভ টিভি বাংলার সন্ধ্যে 7টার শোতে। আমি প্রথমে একটু অপার্থিববাবুর কাছে যাব। অপার্থিববাবু, শুনছি আপনাদের মধ্যে কোনো গোষ্ঠী কোন্দল হয় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে পরিবার বড় হলে একটু নাকি খুঁটোকুটি লেগেই থাকে। তো বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আজও বলেছিলেন, আপনার কাছে নিশ্চয়ই এটা থাকবে, বীরভূমে আজও অনুব্রত মণ্ডল বনাম নামটা আর বললাম না, আবারও গোষ্ঠী কোন্দল হয়েছে। তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কি আপনারা শুনছেন না নাকি? একটা কথা বলি, আপনারা দেখুন, গোষ্ঠী কোন্দল আপনারা যেটাকে বলছেন বা আমাদের বিরোধীরা যেটা গোষ্ঠী কোন্দল বলে হাইলাইট করছেন, দেখুন একটা জিনিস হচ্ছে, যদি মনে করুন আপনার 7 ভাইয়ের একটা সংসার হয়, তাহলে ভাইয়ে ভাইয়ে যখন কোন্দলটা লাগে একটা সংসার থেকে, হাঁড়ি থেকে 7টা হাঁড়ি হয়ে যায়। আর আমাদের তো সেই জন্ম লগ্ন থেকে বিরোধীরা আপনারা বলে আসছেন যে আজকে গোষ্ঠী কোন্দল। তাহলে বলুন 2011 সালের পর এমন একটা নির্বাচন নাই যে নির্বাচনটাই আমাদের ঊর্ধ্বমুখী, নিজেদের রেকর্ড নিজেরা ভেঙেছেন, আমাদের কর্মীরা নিজেদের রেকর্ড নিজেরা ভেঙেছেন। তাহলে আপনি বলুন তো কোথায়, বলছি কোন জায়গায় গোষ্ঠী কোন্দল? প্রমাণ দিন আপনি। যে ঠিক আছে গোষ্ঠী কোন্দল তো আমরা হেরে যাব। আমরা 11 যা সিট ছিল 16তে তার থেকে অনেক বেশি, 16 যা ছিল 21-এ তার থেকে অনেক বেশি। ওই যে যেটা বলেছেন আমাদের প্রিয় নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় যে 19 সালে কি কারচুপি করেছিলেন, 1 বছরের মধ্যেই সেটা ঘুরে গেছে, তারপরে আবারও দেখলেন। তাহলে আপনারা এইটা কোনো হয়, এটা ঠিক কথাটা কিরকম জানেন তো, সেই ঘোড়ার ডিমের মতো। সকাল থেকে উঠে আমরা প্রত্যেকটা মানুষ ঘোড়ার ডিম অনেক রকম বলি, কিন্তু আদপে বাস্তবে হয় না। ঠিক সেই রকম আমাদের জন্য আপনারা বলেন যে গোষ্ঠী কোন্দল আদপে নাই, ও সবকিছু ওইটা বলে সন্তুষ্ট থাকেন, আপনারা এটা বলতে থাকুন। আর আমরা বলুন। অপার্থিববাবু, বলছি যে গোষ্ঠী কোন্দল কথার আক্ষরিক অর্থটা ঠিক কি? আমরা বোধহয় ভুল ইন্টারপ্রিটেশন বলতে পারবো না, আমাদের নাই তো সব, ওসব আমাদের নাই তো কি করে বলতে? মানে আপনারা ডিকশনারিতে কোনোদিন গোষ্ঠী কোন্দল শব্দটাই শোনেননি? না, গোষ্ঠী কোন্দল শব্দটা শুনেছি আমরা, সংসারে ঝগড়া শুনেছি, দলে গোষ্ঠী কোন্দল আমরা, আমাদের দলে নাই, আমাদের দলে নাই, এসব বলে লাভ নাই, আমাদের দলে এসব নাই।
না না, আপনি তো তাহলে আমি বলি যখন তৃণমূল কংগ্রেসে রয়েছেন, আপনি তৃণমূল কংগ্রেসে রয়েছেন তো? অপার্থিবাবু আপনি তৃণমূল কংগ্রেসে রয়েছেন তো? অপার্থিবাবু আপনি তৃণমূল কংগ্রেসে রয়েছেন? হচ্ছে কই ভোটের সময় কাজটা হচ্ছে কই বলুন? এইটা বলেও তো নিজেদেরকে সন্তুষ্ট রাখছেন আপনারা। Am I audible, অপার্থিবাবু? আমি বলছি আপনি তৃণমূল কংগ্রেসটা করেন তো? আমি নিশ্চয়ই করি। বেশ, তৃণমূল কংগ্রেসে গোষ্ঠী কোন্দল নেই বলছেন তো? না, আমাদের নয় একদম। আচ্ছা, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলতো? এক মিনিট অপার্থিবাবু শুনে নিন না, একটু শোনার অভ্যেস রাখুন। আমি বলছি তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাহলে কেন বলতে হচ্ছে যে কাজলদেরকে নিয়ে কাজ করতে হবে, শতাব্দীকে নিয়ে কাজ করতে হবে? কেন বলছেন বলুন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কেন বলছেন? আমি বলি শতাব্দী নতুন কাজল শেখ নতুন না অপার্থিবাবু, কাজল শেখ নতুন মানে কি বলি দাঁড়ান না, আমি কথাটা বলি। এটার মানে কি তাই হয় যে এদের কোন্দল আছে বলে? এটার মানে যদি আপনি করে নেন, এটা জিনিস হচ্ছে সকলকে নিয়ে কাজ করতে হবে, রিভাইজ সকলকে নিয়ে কাজ করতে হবে, রিভাইজ করা। তার মানে 214-16 যা রয়েছে এটাকে 250-এ নিয়ে যেতে হবে। তাই কাউকে বসে থাকলে হবে না, সবাইকে কাজ করতে হবে, এটা নির্দেশ আর এটাই বার্তা। আচ্ছা বেশ, আমি এখানে রিমাদির কাছে যাব। রিমাদি, কেন আপনারা বলেন বলুন তো গোষ্ঠী কোন্দল রয়েছে খামোখা? অপার্থিবাবু কি সুন্দর এক্সাম্পল দিলেন, শুনুন, একটু বোঝার চেষ্টা করুন, শিখুন, শেখার চেষ্টা করতে হবে আপনাদের। রিমাদি বলুন। দুটো কথা বলি। দলটি প্রথমেই বলে দলটি হচ্ছে মা মাটি মানুষের দল। মা যার সম্মান তারা রক্ষা রাখতে পারে না, মাটি যেটা সিন্ডিকেটে ভরে গেছে, এবং মানুষ যেখানে প্রতারিত হতে হতে তারা আজকে পথে নেমেছে, তারা আজকে প্রত্যেক দিন রাস্তায় নেমে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং বিফল হয়ে কেউ চলে যাচ্ছে, কেউ ইতিহাসের খাতায় হারিয়ে যাচ্ছে। গোষ্ঠী দ্বন্দ্বের কথা উঠতে গিয়ে আমার হঠাৎ করে কিছুদিন আগে লাভলি নেতার কথা মনে পড়ে গেল, যিনি ওপেন এয়ার তৃণমূল পরে আবার ক্ষমাও চেয়েছেন। বেশ কিছু কথা রিমাদি পরে আবার ক্ষমাও চেয়েছেন। হ্যাঁ, পরে আবার ক্ষমাও চেয়েছেন। হ্যাঁ, ক্ষমা চেয়েছেন, ভয়তে তাকে ক্ষমা চাইতে হয়েছে, এবং ক্ষমা চাওয়া ছাড়া, কারণ এটা ওয়ান ম্যান আর্মির দল। সে কি? হ্যাঁ, মানে সেখানে আমরা বুঝতেই পারছি যে তাবড় তাবড় যারা নেতারা জেলের পিছনে চলে গেলেন, যাদের মানে কি বলবো চাকরি বিক্রির কথা বাচ্চারাও বোধহয় জানে, তো সেইখানে দাঁড়িয়ে আমি বলছি এই লাভলি নেতার কথা সত্যি মনে পড়ে গেল। একদম মানে কিছুদিন আগেরই ঘটনা, যেখানে তিনি পরিষ্কার বলছেন টাকা না দিলে এখানে সিট তো দূরের কথা, দলে জায়গাও পাওয়া যায় না। তো আমি প্রশ্ন করলাম আপনাকে গোষ্ঠী কোন্দল, আপনি নিশ্চয়ই গোষ্ঠী কোন্দলের উত্তর দেবেন, কিন্তু অপার্থিবাবুরা তো খুব সুন্দর একটা এক্সপ্লেনেশন দিলেন। এটা তো একদম ফেলে দেওয়ার মতো না। এত গোষ্ঠী কোন্দল হচ্ছে কোথায়? তৃণমূল কংগ্রেস হারছে কোথায়? ক্রমশ ঊর্ধ্বমুখী। আর এই দেখুন অপার্থিবাবু, আমি আপনার সঙ্গে সহমত হই। রিমাদির সঙ্গে প্রশ্ন করতে যাচ্ছি, আপনি একদম করছেন। রিমাদি, আমি বলছি যে এই যে গ্রাফটা ইতিবাচক ভূমিকা পাচ্ছে তৃণমূল কংগ্রেস, আপনাদের ভূমিকাটা কমছে কেন? লোকসভা ভোটে আপনারা 18 থেকে 12 হয়ে গিয়েছেন, এটা তো এক্সেপশনাল হচ্ছে। সুস্মিতা জি, কাইন্ডলি আপনার সাউন্ডটা একটু মিউট করুন। নির্বাচন হচ্ছে সেন্ট্রাল ফোর্স দিয়ে দাদা, সেন্ট্রাল ফোর্স দিয়ে। অপার্থিবাবু রিমাদিকে প্রশ্ন করেছে, আপনার নাম রিমাদি নয়। রিমাদি বলুন। আমি বারবার একটা কথা বলবো যে আমরা একটি ইলেকশনকে দেখি মানুষের কাছে পৌঁছে যাওয়া নিয়ে, আর তৃণমূল কংগ্রেস ইলেকশন দেখে মানুষকে ভয় দেখিয়ে, ধমকিয়ে চমকিয়ে তাদেরকে এরকম বহুদিন, তার ইলেকশনের আগের দিন রাত্রির বেলায় তাদের মানে ভোটার আইডি কার্ড তুলে নেওয়া, জায়গায় জায়গায় গিয়ে যেখানে আমাদের বিজেপির প্রার্থীরা দাঁড়িয়েছেন সেখানে দাঁড়িয়ে বুথে বুথে হামলা করা। তো বাংলার রাজনীতি সম্পর্কে সর্বভারতবর্ষ জানে যে এখানে রক্তপাতের দ্বারাই তারা কিন্তু আজকে এই শাসনে শাসিত হয়ে রয়েছে। এখানে কিন্তু তাদের কোনো মতো মানুষের যে তাদেরকে মনে প্রাণে তাদেরকে এগিয়ে নিয়েছে, তাদের কাছে টেনেছে, তা নয়। শুধু কিছু টাকার লোভ, কিছু ভাতার লোভ, এবং কিছু মানুষ যারা কি বলবো, আমরা তো বাঙালি, আবেগপূর্ণ, মানে আবেগ আমাদের ভিতরে আছে। তো সেইখানে দাঁড়িয়ে কিছু মানুষ কথায় ভেসে, কিছু মানুষ ভাতায় ভেসে, কিছু মানুষ কমকিয়ে চমকিয়ে এই ভোট জেতার একটা প্রবচনা। কিন্তু আমার বিশ্বাস, আমি আপনার এই চ্যানেলে আজকে বলে দিয়ে যাচ্ছি, 2026 কিন্তু খেলাটা আমরাই শেষ করব। এই যে সবাই খেলার কথা বলছেন, আমি বুঝতে পারছি না রাজনীতি এবং সাধারণ মানুষ কি খেলার পাত্র হয়ে গেল? আমি এখানে সুস্মিতাদির কাছে আসবো। সুস্মিতাদি, বিজেপিকে জিজ্ঞেস করলো, বিজেপি বলছে খেলাটা 26-এ হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং মেগা সম্মেলন থেকে বলছেন খেলা হবে।
প্রতিবারই এই খেলা হবে কথাটা কেন? সাধারণ মানুষ আমরা আপনারা না, আমি কিন্তু খেলা হবে কথা বলছি না, আমি একটুখানি সরি আমি ইন্টারাপ্ট করছি। আমি খেলাটা শেষ করার কথা কিন্তু বললাম, কারণ এই মানুষের জীবন নিয়ে খেলা যেটা এতবার ধরে চলে আসছে, এটাই শেষ করার কথা কিন্তু আমরা বলছি, এই খেলাটাই শেষ করার কথা বলছি। আমি খেলা শুরুর কথা কখনোই বলবো না। অর্থাৎ মূল বস্তু খেলা, মূল শব্দটা তো খেলা। মানুষের জীবন নিয়ে খেলা। আমি এখানে সুস্মিতাদির কাছেই যাবো। সুস্মিতাদি, সবাই খেলা করছে, কেউ বলছে মানুষকে নিয়ে খেলা হচ্ছে, সেটাকে বন্ধ করা উচিত, কেউ বলছে খেলা হবে, যে যাই বলুক, পারসেপশন যাই থাকুক না কেন, সাধারণ মানুষ, গণতন্ত্র, রাজনীতি খেলার পাত্র হয়ে গেল। সুস্মিতাদি, আপনি যে প্রশ্নটা করেছেন, আমি মনেই ভেবেছিলাম এখান থেকে আমি শুরুটা করব। তার কারণ হচ্ছে আমার মনে হয়, হ্যাঁ ওরকমই একটা কিছু, আমার মনে হয় বর্তমানে রাজনৈতিক অবস্থা যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে বাংলা, সারা ভারতবর্ষের তো আছে, আজকে মানুষকে নিয়ে সত্যি খেলা এবং প্রতারণা চলছে। আজকে আপনি খুব ভালোভাবে ভেবে দেখুন, ওখানে শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে মোল্লা একটি সম্প্রদায়কে সম্বোধন করছেন, এবং সেখানে দাঁড়িয়ে তিনি বলছেন আমি হিন্দু ভোটেই জিতে এসছি, আমরা হিন্দু ভোটেই জিতে আসব, আমাদের আর 5% হিন্দু ভোট বাড়াতে হবে, আমাদের ওই 30% ভোট দরকার নেই। তাহলে রাজনীতিটা কি এবং সমাজটা কি জাতি, বর্ণ, ধর্ম এর জন্য চলবে? এইটার মধ্যে প্রভেদ সৃষ্টি করে সমাজটা চলবে? আজকে বাংলার বুকে এবং মুখ্যমন্ত্রীকে স্বয়ং বিধানসভায় দাঁড়িয়ে ধর্ম নিয়ে বক্তব্য রাখতে হচ্ছে। বিধানসভাটা ধর্ম নিয়ে বক্তব্য রাখার জায়গা নয়। তিনি সেখানে নিজে দাঁড়িয়ে বলছেন আমি হিন্দুর সন্তান, ব্রাহ্মণের সন্তান। আজকে এই যে একটা জঘন্য নোংরা রাজনীতি শুরু হয়েছে, এর বিরুদ্ধে আমার মনে হয় আমরা প্রত্যেকে পশ্চিমবঙ্গবাসী উই আর ডিসঅ্যাপয়েন্টেড, নট অনলি ডিসঅ্যাপয়েন্টেড, আমার মনে হয় ইমিডিয়েট এর জন্য আমাদের ভাবার দরকার। কারণ আমাদের দেশটা কিংবা আমাদের রাজ্যটা জাতি ধর্ম ভেদাভেদে চলতে পারে না। তারপরে একটা খুব ভাইটাল পয়েন্ট আজকে মমতা ব্যানার্জির মিটিং থেকে উঠে আসলো, মুখ্যমন্ত্রীর মিটিং থেকে মুখ্যমন্ত্রী বললেন যে ভোটার লিস্টে এই যে নামগুলো ঢুকছে, যা কারচুপি হচ্ছে, এই কারচুপিতে বাইরের সমস্ত স্টেট কিংবা বাইরের জেলার লোকেদের নাম চলে আসছে। এবং এইটা নাকি হ্যাঁ, এটা দিল্লিতেও হয়েছে, এটা মহারাষ্ট্রেও হয়েছে উনি বললেন, এবং কেউ নাকি ধরতে পারেনি, উনি ধরতে পেরেছেন না। ফার্স্ট রাহুল গান্ধী বলেছে মহারাষ্ট্রে ভোটে কারচুপি হয়েছে, ভোটার লিস্টে অনেক নাম এমন দেখা গেছে যে 1.64% অ্যাডাল্ট ভোটার, whereas 1.90 মানে 1.9 ভোট পড়েছে, তার মানে অ্যাডাল্ট ভোটারের থেকে ভোট বেশি পড়েছে। একটা পার্টি 30 লাখ ভোট বেড়েছে, এই 30 লাখ ভোটই বিজেপির দিকে গেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে লাস্ট 5 বছরে যা নাম উঠেছে, লাস্ট 5 মাসে তার থেকে বেশি নাম উঠেছে। এটা কি করে সম্ভব? আমার মনে হয় এটা কোনোভাবে সম্ভব না। এবং যেটা আজকে আমরা সারা ভারতবর্ষের বুকে যে ট্রেনটা দেখছি, এই ট্রেনটাতে আমার মনে হয় এরকম কিছু হতে পারে না তা না। উনি যে দাবিটা করেছেন সেটা একদম সঠিক, কিন্তু তার সাথে এটাও দেখতে হবে বাংলায় তো আরো অনেক ভুয়ো নাম ওঠে, যারা মানে গ্রাসরুট লেভেলে রাজনীতি করে। আমার মনে হয় তারা জানে, এবং এটা বহুদিন ধরেই চলে আসছে, এটা আজকে থেকে না, বহুদিন ধরেই চলে আসছে। এই যে ভোটের সময় সন্ত্রাস, ভোটার কার্ড তুলে নেওয়া, ভোটার লিস্টে আজকে ধরুন কোনো লোক কোনো জায়গায় শিফট করেছে, তার নাম দুবার, কোনো লোক হয়তো মারা গেছেন, তার নাম ডেড হয়নি, সে এখনো জীবিত, তার জায়গায় ভোট অন্য লোক দিচ্ছে। এবং বুথ দখল, মারপিট, দাঙ্গা হাঙ্গামা, রক্তগঙ্গা, এর কোনো শেষ নেই। কিন্তু আজকের প্রশ্নটা হচ্ছে যে আমাদের দেশে আমাদের ইলেকশন কেন চালু হয়েছিল? আজকে সংবিধান সৃষ্টি প্রণয়নকারী B.R. আম্বেদকরের পরে জওহরলাল নেহেরু এই চিন্তা ভাবনা করেছিলেন, এবং তারপরে যেই ইলেকশন শুরু হয়েছিল, সেই ইলেকশনে মানুষ তার নিজের ভোট দিয়ে, তার ভোটাধিকারের মাধ্যমে তার পছন্দের মতো ক্যান্ডিডেটকে সে ভোট দিয়ে জিতিয়ে এক হয় পার্লামেন্টে পাঠাবে, না হলে আপনার বিধানসভায় পাঠাবে, না হলে গভর্নমেন্ট বডিজ গুলোতে, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, এইসব জায়গাগুলোতে পাঠাবে। এখন কি তাই রইল?
মানুষের ইচ্ছার উপর কি সবটা নির্ভর করলো? মানুষের ভোট প্রদানের উপর কি সবটা নির্ভর করলো? আজকে এই যে দলটা আপনি বলুন, এই দলটা পুরো দুর্নীতিতে জর্জরিত, তৃণমূল দলটি। এবং অপরদিকে আপনি যদি বিজেপিকে দেখেন, এই যে সারা ভারতবর্ষ জুড়ে যে একটা জাতি ধর্মের ভেদাভেদ করে যে নোংরা রাজনীতি চলছে, এই নোংরা রাজনীতি তাদের মানে আপনি দেখুন একটা সামান্য কুম্ভ মেলা নিয়ে বিভিন্ন লোক বিভিন্ন মন্তব্য করেছে, আমি কোন রকম বাজে মন্তব্য করতে চাই না, কিন্তু আজকে কুম্ভ মেলাকে এমন হাইপ দেওয়া হলো, রাম মন্দির নিয়ে এমন হাইপ দেওয়া হলো, এবং বাংলাদেশে ঘটনাটা ঘটে যাওয়ার পর সুস্মিতাদি আপনি এটা বলছেন, আপনি বিজেপি তৃণমূলের দিকে নিশানা করছেন ঠিকই, যদিও বা আমরা জানি না এখনো 26শে বিধানসভা নির্বাচনে আপনারা সিপিআইএম এর সঙ্গে লড়বেন কিনা, কিন্তু আপনারা শরিক দল হিসেবে লড়াই করছেন অনেকদিন ধরে, দীর্ঘদিন ধরে করছেন। এই যে সম্প্রতি সিপিআইএম এর যে রাজ্য সম্মেলন হলো, বলছি সেখানে রামকৃষ্ণ পরমহংসদেবের ছবিটা ঠিক কী করছিল সেখানে? এখন বলছি কমিউনিস্ট ম্যানিফেস্টো নয়, এখন কি মানে পরিত্রতা কি কথামৃত হয়ে দাঁড়ালো নাকি? ব্যাপারটা কি জানেন তো, এই ভোটের কম্পিটিশনে কম্পিটিশন কমিউনালিজম চলছে এখন। এই কম্পিটিশন কমিউনালিজম খুব ভয়ঙ্কর দিন আনতে চলেছে কিন্তু ভারতবর্ষের বুকে। এই কম্পিটিশন কমিউনালিজম, কেউ যদি বলে কোন সম্প্রদায়ের মানুষ আমার দুধের গাই, আর কেউ যদি বলে না আমরা কোনো একটি পার্টিকুলার জাতির ভোট পেয়ে আজকে আমরা জিতে এসেছি, দেখুন আমাদের হাইকমান্ড ডিসিশন নেবে যে সে কার সাথে জোট করবে না কারোর সাথে জোট করবে না। আপনি এটাকে সমর্থন করেন? আপনি এটাকে সমর্থন করেন? এটা অনেক রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি সেখানে বেশ বেশ আমি সমর্থন করি না। আমি নিজে রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, আমি রামকৃষ্ণ দেবের ভক্ত, কিন্তু আমি কোনোদিনও বলবো না যে আমার পার্টির মঞ্চে সেখানে রামকৃষ্ণ দেবের ছবি থাকবে, বিকজ আমার ধর্মের লোক শুধু আমার দলটা বিলং করে না, আমার দলটা বিলং করে সমস্ত ধর্মের লোকেরা। ওই অনেকটা ওরকম হয়ে যাচ্ছে কি মার্কসের এই ধর্মে আছে। বেশ, আমি এখানে অপার্থিববাবুর কাছে, অপার্থিববাবু আপনাদের হয়তো মানে কোর্টে আরেকটা বল আসতে চলেছে, আপনারা হয়তো খেয়াল করেছেন কিনা জানি না, সেখানে সরাসরি পরমহংসদেবের ছবি ছিল এবং কথামৃত এখন অবলম্বন হচ্ছে সিপিআইএম এর, কার্যত মার্কসে নেই ধর্মে আছি, ধর্ম ছাড়া কি কোনো জায়গাতেই ভোট আসবে না, না সিপিআইএম নাকি তৃণমূল নাকি বিজেপি, হোয়াটএভার ইট ইজ আসবে না ভোট। আমি অঞ্জনবাবু আমাকে বলতে দিন, কেন আমরা নাস্তিক, আজকে কমিউনিস্টদের কি তার মানে এরা আদর্শচ্যুত হলো? এখানেও একটা প্রশ্ন থেকে যায়। একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে, আমি অপার্থিববাবুর কাছে যাবো, কিন্তু দর্শকদের কাছে অন্তত স্পষ্ট হয়ে গেছে হয়তো যে 2026-এর বিধানসভা নির্বাচন জাতীয় কংগ্রেস ঠিক কি স্টেপ নেবে আমরা জানি না, কিন্তু সুস্মিতাদির কথা থেকে একেবারে স্পষ্ট যে সিপিআইএম এবং কংগ্রেস হয়তো আলাদা আলাদা পথ বাঁচতে চলেছে। অপার্থিববাবু না এই কনক্লুশনে আপনি পৌঁছাবেন না। বলছি শুনুন, আসলে ব্যাপারটা বলি, সিপিএম কংগ্রেস বিজেপি এনারা সবই রোগ ধরে ফেলতে পারছেন, এনারা সমস্ত রোগ ধরে ফেলতে পারছেন পশ্চিমবাংলায় কি হবে না হবে, কিন্তু প্রতিরোধ করার কারোর কোনো ক্ষমতা বা তার মেডিসিন কিছু খুঁজে পাচ্ছেন না। ওনারা বলছেন যে আজকে সব মেরে ধরে লাশ ফেলে রাজনীতি এই করি ওই করি, আগে বললেন উনি। মেডিসিনটা কি করে পাবে? ধর্মের বেশে মোহজারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। আমি বলি আমরাই করুন, বিজেপি করুন, যে করুন না কেন, কি করে পারবে? আমি আসছি, সুস্মিতাদি আসবো, অঞ্জনবাবু আমাকে বলতে দিন, বিধানসভায় ধর্ম নিয়ে কথা হয়েছে, আমি বলি অঞ্জনবাবু বিধানসভায় ধর্ম নিয়ে কথা হয়েছে, ধর্ম নিয়ে প্রশ্ন তুলে তাহলে কি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তিনি চুপ থাকবেন? আপনি যদি ধর্ম নিয়ে প্রশ্ন তোলেন তাহলে তিনি কি বলবেন? আপনাকে উত্তরটা তো দিতে হবে, এটা নৈতিকতা আছে তো। আপনি ধর্মের প্রশ্ন করছেন, উত্তরটা ধর্ম দিয়ে দিতে হবে। আজকে বলছেন আমরা সবই খারাপ। আমি বলছি অপার্থিববাবু বিধানসভাটা আমি সুস্মিতাদির সঙ্গে একটু একমত হয়েই বলবো। অপার্থিববাবু বলছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
অপার্থিবাবু আমি বলছি একটু শুনে নিন না, আমি বলছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সামগ্রিক উত্তরটা তো অন্য জায়গাতেও দিতে পারতেন। এই মেগা সম্মেলন ধরুন, মেগা সম্মেলন শুনে নিন না অপার্থিবাবু, মেগা সম্মেলন এত বড় একটি সম্মেলন হলো, এত সংখ্যক মানুষ, নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যারা দূরে রয়েছেন তারাও হয়তো শুনতে পাচ্ছেন, অর্থাৎ তিনি এটা বোঝানোর চেষ্টা করছেন যে দূর দূরান্তে আপনাদের সমস্ত সমর্থকেরা বসে রয়েছেন। আমি বলছি সেই সময় সব থেকে বেশি তো এইখানেই ইফেক্টিভ হতো। বিধানসভায় কজন শুনছে, কটা লোক বিধানসভার ওই সেশনগুলো দেখে বলে আপনি মনে করেন বলুন তো? বিধানসভা সবাই দেখে না, একটু প্র্যাকটিক্যাল হন, একটু মাটিতে পা রেখে চলুন প্লিজ। আমি বলি দাদা, ওনারা ওইখানে যদি প্রশ্নটা করেন তাহলে সেখানে উত্তরটা দিতে হবে তো বিধানসভায়, এটাও তো ভাবতে হবে আপনাকে। তারপরে বাইরে বলছেন সেখানে প্রশ্ন করলে আমরা উত্তর দিতে পারি, এটা তো ভদ্রতা, আমাদের কাছে ভদ্রতা রয়েছে, আমরা সম্মান দিই। আপনি আমাকে যেমন বলছেন যে এইটা, আমি তো আপনার কথার উত্তর ভুল হোক বা ঠিক হোক আমি দিচ্ছি তো, তাহলে তিনি তো উত্তরটা দিতে হবে না ওনাকে, উনি উত্তর দিয়েছেন। আর যেটা প্রথমেই শুরু করলেন গোষ্ঠী কোন্দল, এটা আমি আপনাকে এর আসল মানেটা আমি আপনাকে বলে রাখি, এটা হচ্ছে বাক স্বাধীনতা। আমাদের দলে বাক স্বাধীনতা আছে, আমরা বলতে পারি, আমরা স্বয়ং মুখ্যমন্ত্রীকে বলতে পারি, আমরা স্বয়ং আমাদের আপনি ঠিক বলেছেন, বাক স্বাধীনতা ঠিক অপার্থিবাবু আপনি একদম ঠিক বলেছেন। রিবাদি আসছি, রিবাদি আসবো, অনলাইনে রয়েছেন, কারো কথা শোনা যাবে না। আমি আসছি, আমি এটা বাইটাকে শোনাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় অপার্থিবাবু বলার সুযোগ তো দিচ্ছি, একটু শুনে নিন প্লিজ। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন, অপার্থিবাবু আসছি, বলার সুযোগ দেবো আপনাকে, ব্যাটিং করার সুযোগ পাবেন। কি বলেছেন একবার শোনাই। আমি বলছি আজকে বিজেপি লাগবে না, আমাদের সাধারণ মানুষ আছে, আমাদের সিকিউরিটি লাগবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছে একবার শোনাবো। রাস্তায় নামলে পরে তাদেরকে এমনি মানুষ যে জায়গায় নিয়ে যাবে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমি বেঈমান নই, বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে, নতুন দল আসছে, বিজেপির হাতে কলকে আর তামাক খেয়ে কয়েকটা সংবাদ মাধ্যম আর 2-4টে সাংবাদিক এই কাজটা করছে। আমি তাদের নাম করে সবার পরিবেশ নষ্ট করব না। আর খবরে যা দেখবেন, আমি আপনাকে বলছি 100তে 100টাই মিথ্যে, কোনো খবরের কথায় বিশ্বাস করবেন না। কালকে খবরে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে, সিবিআই চার্জশিট দিয়েছে, 28 পাতার চার্জশিট, 2 জায়গায় খালি আমার নামটা লিখেছে। তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই। বিজেপি নেতারা যেমন ভাব পাচ্ছে কথা বলতো, ইডি সিবিআই এখন ভাব পাচ্ছে কথা বলছে। এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নতুন বলেছেন? এটা তো আগেও বলেছেন, আজকেও বলছেন, এবং এটা তো একটা দলের বেসিক ব্যাপার যে আমি দল করব অথচ দলের বিরুদ্ধে বলবো, দলের ভেতরে গোলমাল করব, এটা হয় নাকি কখনো? উদয়নগুহ বলছেন, উন্নয়ন মন্ত্রী, আপনি চেনেন, খুব ভালো করে চেনেন নিশ্চয়ই, আমি আশা রাখি। আমি বলছি উদয়নগুহটা কি বলছিলেন, দলের ভেতরে থেকে বলবেন। তা আমি বলছি এই যে বলাটা, আপনি বলছেন এটাকে বাক স্বাধীনতা, আচ্ছা ছেড়ে দিন, আমি ছেড়ে দিলাম কিছুক্ষণের জন্য। বোমা ছড়াটা কই বাক স্বাধীনতার মধ্যে পড়ে নাকি এটা নতুন কোনো গণতন্ত্র? মানে এতটাই গোষ্ঠী কোন্দল যে বোম ছোড়াছুড়ি করতে হচ্ছে।
32 জন বিজেপি নেতার সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে, বলতে তোরা লড়াই করতে আমাদের পারবি না। সিকিউরিটি ওলা নিয়ে আপনি চিন্তা করবেন না, আপনার দলের নেতা নিজে তুলে নিয়েছে বিজেপি নেতা। তাদের কর্মীদের সামনে তাদেরকে পরিষ্কারভাবে বলতে হচ্ছে তিনি বিজেপিতে যাবেন কি যাবেন না, তার নিজের অবস্থা কোথায় আছে আপনি সেটা চিন্তা করুন। সিকিউরিটি বিহীন করে দিয়েছেন, এই তো বলার সুযোগ দেন না অঞ্জন বাবু। রিমাদি বলার সুযোগ দিন, রিমাদি প্লিজ, রিমাদি আসছি, অপার্থিব বাবু বলার সুযোগ দিন, বলুন অপার্থিব বাবু বলুন। হ্যাঁ বলছি 32 জন বিজেপি নেতার সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে, তাহলে তো শক্তপোক্ত হবে ভোটের আগে, আরো সেই জায়গায় তুলে বলে এখানে পশ্চিমবাংলায় দাঁত ফোটাতে পারবে না বাবা, তোমরা চলে এসো ওখান থেকে ঘুরে। মানেটা হচ্ছে এইটা যে ওখানে বাঙালির সঙ্গে তোমরা লড়াই করতে পারবে না, আগে বাংলার কৃষ্টি কালচার শেখো, বাংলার শালীনতা শেখো, বাঙালিদের সঙ্গে মিশতে শেখো, তবে তো হবে। ওই শুধু ধর্মের নামে দুটো প্রচার করলে হবে না। আজকে এই জায়গায় ওসব মানুষ দেখছে, বাংলার মানুষ। আপনি বলছেন সামান্য কি প্রশ্ন করেছিলাম, সামান্য সমবায়ের ভোট, আমি বলছি প্রশ্নটা কি করলাম, আপনি উত্তরটা কি দিচ্ছেন? অপার্থিব বাবু আপনাকে আমি কি প্রশ্ন করলাম, আপনি কি উত্তর দিচ্ছেন? আমি প্রশ্ন করলাম গোষ্ঠী কোন্দল নিয়ে, আমি প্রশ্ন করলাম কিছুক্ষণ আগে আমি গোষ্ঠী কোন্দলের উত্তর দিয়ে দিয়েছি আপনাকে। না আমি বলছি গোষ্ঠী কোন্দল, আমি বললাম তো বাক স্বাধীনতা, আপনি বাক স্বাধীনতা বলছেন, আমি আপনাকে কি বলছি না তাহলে কি বোমা ছোড়াটা বাক স্বাধীনতা, মানে এটাও কি স্বাধীনতা নাকি? বোমা ছোড়াটাও কি স্বাধীনতার মধ্যে পড়ে নাকি বীরভূমে অন্য কোনো স্বাধীনতা চলে? এই যে বোমা ছোড়া সব জায়গাতেই এক হলে, আমি বলি মানে সব জায়গাতেই বোমা চলে, আপনি এটা বলতে চাইছেন? কোন জায়গায় অপার্থিব আপনি কি এটা বলতে চাইছেন যে সব জায়গায় বোমা চলে? গোষ্ঠী কোন্দলের জন্য সিট হেরে গেছে, ভোট অফ পার্সেন্টেজ কমেছে, ভোট অফ সিট কমেছে, এটা বলুন। ওসব নয়, এটা বিরোধীদের রটিয়ে দেওয়া কথা। পার্থিব বাবু সে কি বোমা ছোড়াটা, বোমা যেটা ভিজুয়াল দেখা যাচ্ছে সেটাও বিরোধীরা চক্রান্ত করছে, মানে বোমা ছোড়াটাও আজকাল এআই দিয়ে জেনারেট করা হচ্ছে নাকি অপার্থিব বাবু? কথাগুলো একটু হ্যাঁ বলুন, কথাটা কাটা কাটা আসছে। আচ্ছা আমি বলছি যে বোমা ছোড়াটাও কি বিরোধীরা চক্রান্ত করে বোমা ছুটছে নাকি? ও বাবা, বিরোধীদের চক্রান্ত আপনি দেখুন না, কত রকমের চক্রান্ত আছে। আজকে ঠাকুর ঘরে মাংস ফেলে দিচ্ছে, ঠাকুরের গলা ভেঙে দিচ্ছে, ঠাকুরের মাথা ভেঙে দিচ্ছে, কি বলছেন সেগুলো ধরা পড়েছে? এগুলো আপনারা মানবেন না? এগুলো সবই তো ধরা পড়েছে, সব বলেছে করানো হয়েছে, টাকার লোভে গরিব মানুষকে দিয়ে করিয়েছে। আমরা এই নিয়ে তর্ক করতে চাই না, আমরা বাংলার উন্নয়ন করে যাচ্ছি, মানুষ উজাড় করে দিচ্ছেন, গণদেবতারা এর বিচার করছেন। আমি বলেছি, এর আগের দিনও বলেছি 250টা হবে, এইটুকু মেলাবেন। সবাইকে আমি বলেছি যে আবির মাখার আমন্ত্রণ জানিয়েছি, আমি সবুজ আবির মাখবেন আমাদের কাছে এসে, আমি বলছি তো বারবার করে, দেখে নেবেন না। আজকে বলুন 26 বিধানসভা নির্বাচনের পরে ঠিক কে কোন আবির মাখে তা যেমন আমরা দেখাবো, ঠিক সেরকমই 26 বিধানসভা নির্বাচনের আগে ভোটের সমীকরণ ঠিক কোন দিকে যায় সেটাও ট্রাইব টিভি বাংলায় আপনারা দেখতে পারবেন। কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর, কোথাও যাবেন না, টান শো, ট্রাইব টিভি বাংলা, বাংলার আপন। ফিরে বিরতির পর মূল আলোচনার বিষয় জোড়া ফুলে শেষ কথা মমতাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা আজ আরও বেশি করে সুস্পষ্ট করে দিলেন। আমি ঠিক এখানেই আলোচনা পর্বে আবারও ফিরে যাব, আমি রিমাদির কাছে যাব। রিমাদি, কার্যত ভুয়ো ভোটার, বিশেষ করে ভুতুড়ে ভোটার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজও নিশানা করলেন আপনাদের। বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য থেকে নাকি এই রাজ্যে চলে আসছে, বাংলায় চলে আসছে, এবং কার্যত বিজেপির ভোট ব্যাংক বাড়ানোর নতুন এক কৌশল, যেটা দিল্লিতেও হয়েছে, এমন উদাহরণ টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের নিশানা করলেন। আমি আপনাকে প্রথমত একটা কথা বলি, অ্যাকচুয়ালি এই কথাগুলো উনি স্টেজে দাঁড়িয়ে আজকে এই জন্যই বলেছেন কারণ এই কাজগুলো তিনি নিজেই করেন। আপনি যদি ভালো করে ভেবে দেখেন, রোহিঙ্গিয়াদেরও কিন্তু তিনি এখানে যেভাবে অনৈতিকভাবে স্থান দিয়েছিলেন এবং বহুবার আমরা দেখেছি বর্ডার থেকে তাদেরকে রেস্কিউ করা, তাদেরকে আবার ফেরত পাঠানো, এবং শুধু তাই নয়, আপনি যদি একটুখানি পশ্চিমবাংলার প্রত্যন্ত জায়গাগুলিতে যান, সেখানে আপনি দেখবেন যে পার্টি অফিসগুলোতে বসে অনৈতিকভাবে তাদেরকে আধার কার্ড, তাদেরকে ভোটার কার্ড বানানোর এরকম ঘটনা কিন্তু বহুবার মানুষের সামনে উঠে এসছে। শুধু আমি তাই বলবো না, আমি কিছুদিন আগে একটি ঘটনা আমি আরেকবার একটু মনে করিয়ে দিই। ভাঙড় এলাকায় এই ঘটনাটি ঘটেছিল, যেখানে অনৈতিকভাবে কিছু অনুপ্রবেশকারীরা এসে বসেন এবং রাতের অন্ধকারে সেখানে স্থায়ী ব্যক্তিদের বাড়ি ঘরদোর জ্বালিয়ে দিয়ে সেখানে তারা অস্থায়ীভাবে কিন্তু তারা থাকতে শুরু করে। এবং বহু জিনিস খবরের চ্যানেলে আজকে হয়তো উঠে আসে না, কিন্তু
আজকের দিনে বাংলায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বলছেন বাইরে থেকে লোক কেন আসছে, তিনি তো নিজেই বলেছেন আমার বাংলায় সবাই আসতে পারেন। আজকে যদি তার দয়ায় এখানে যখন প্রত্যেকটি শিল্প উঠে গেছে, এখন বাংলার মানুষদের ভারতবর্ষের নানান জায়গায় শুধু একটু চাকরির জন্য, একটু তাদের পেটের দায় তাদের বাইরে চলে যেতে হচ্ছে, কারণ অনুপ্রবেশকারীদেরকে বাংলাদেশিদেরকে এখানে জোর করে তিনি এখানে স্থায়ী দিয়েছেন এবং বহুবার এটা প্রমাণিত। সেই মানুষটি যখন আজকে দাঁড়িয়ে বলে যে আমরা অনৈতিকভাবে কাউকে কোনো মানে একটা কেওয়াইসি ডকুমেন্ট বানিয়ে দেওয়া হচ্ছে, এটি সম্পূর্ণ একটি মিথ্যে কথা যেটা তিনি স্টেজে দাঁড়িয়ে বলছেন এবং মানুষের কাছে আজকে নিজেরই গিল্ট ফিলিং থেকে আজকে তিনি এই কথাটা বলছেন, যে কাজগুলো উনি নিজেই করেন। অপার্থিব বাবু বলছি, উনি যে বলছেন অনুপ্রবেশকারী, ওনারাই তো ঢোকাচ্ছেন, ওনারা ডেকে ডেকে এনে ঢোকাচ্ছেন। তো কে বসে আছে বলুন দাদা, এত তর্ক আমি করতে যাব কেন? কে ঢোকাচ্ছেন বলুন তো? আমাদের ক্ষমতা আছে, বাংলার মুখ্যমন্ত্রীর ক্ষমতা আছে বর্ডার পার করানোর। আমি বলছি না, মাঝখানে দাঁড়িয়ে বলেছেন যে সৃষ্টি হয়েছিল অবৈধ ভোটার এবং মানুষটা আন্দোলনের বাংলাদেশে থাকতে পারছেন না, তারা আমার সংগ্রামের জন্ম বাংলাদেশের ঘটনায় মুখ্যমন্ত্রী রয়েছে। সৃষ্টি কেন হয়েছিল? মুখ্যমন্ত্রী এই কথাগুলো নিজে বলেছেন। আজকে ভোট চাইতে তাকে এসব কথা বলে কিছু লাভ নাই। দিদি আমার কোনো কথা হবে না। আগে বর্ডারে বসে বসে লোকগুলোকে ঢোকাচ্ছেন। আপনারা বৎসা করেই চলছেন। আমি অপার্থিব বাবু আপনাকে একটা প্রশ্ন করতে চাইছি। অপার্থিব বাবু আমি বলছি ভোটার কার্ডটা কে দেয়? অপার্থিব বাবু ভোটার কার্ডটা কে দেয়? পয়সা নিচ্ছে না, ঢোকাচ্ছে। অপার্থিব বাবু ভোটার কার্ডটা কে দেয়? বাস্তব কথা, কারণ অপার্থিব বাবু আমি আসছি, রিমাদি আসছি আপনার কাছে। অপার্থিব বাবু আমি বলছি আপনাকে যে ভোটার কার্ডটা কে দেয়? অপার্থিব বাবু শোনা যাচ্ছে আমার কথা? রিমাদি প্লিজ, রিমাদি প্লিজ, আমি দুজনকে থামার কথা বলছি, আমি দুজনকে থামার কথা বলছি প্লিজ। প্রত্যেকটা জিনিসে কারো কথা শোনা যাবে না, এভাবে কারো কথা শোনা যাবে না। দুজনেই অনলাইনে রয়েছেন, প্লিজ কোঅপারেট করুন। আমি আবারও বলছি শোনার চেষ্টা করুন। আমি বলি বর্ডারে বলছি অপার্থিব বাবু শোনা যাচ্ছে আমার কথা? আপনাকে বলবো যে আপনি সত্যি অপার্থিব বাবু, রিমাদি প্লিজ, আমি দুজনকে থামার কথা বলছি। অপার্থিব বাবু আপনাকে প্রশ্ন করতে চাইছি, বলছি ভোটার কার্ডটা কে দেয়? ভোটার কার্ড কিভাবে? কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের হাতে সবই তো, ভোটার কমিশন সবকিছু তো কমিশনার কে, সবই তো কেন্দ্রের হাতে। আজকে যদি বলতে হয় ভোটার কার্ড আছে কেন্দ্রের হাতে, সমস্ত কেন্দ্রের হাতে। কি বলছেন আপনি আজকে বলুন তো? তাহলে যদি আমাদের হাতে থাকতো আগে তো ওই আপনার ইলেকশন কমিশনারকে বদলানো হতো। সব টু বটম বিজেপির ক্যাডার দিকে বসানো হচ্ছে। বলুন আজকে এই জায়গায় ইতিহাসের ছাত্র বলি, ইতিহাসের ছাত্র অর্থনীতিতে গভর্নর করা হচ্ছে। আর বলুন কমার্সের ছাত্রকে গভর্নর করতে হবে, ইতিহাসের ছাত্রকে গভর্নর করা হচ্ছে। আপনি তো ইতিহাসের গভর্নরের কথা বলছেন। আরে মশাই আপনি এটা বলুন না কেন? যাদের যোগ্যতা নেই তাদেরকে চাকরি দিয়ে তাদেরকে আপনি বলে ওসব গল্প ছেড়ে দিন। কথা বলতে পারে না আপনারা বর্ষা চালিয়ে যান। সুস্মিতাদির কাছে যাব, চেষ্টা করুন প্লিজ। আপনাদের দুজনকে থামার কথা বলছি, আমি সুস্মিতাদির কাছে যাব। সুস্মিতাদি, কার্যত এনারা তর্কাতর্কি তো করছেন, কিন্তু মূল প্রসঙ্গ থেকে আমরা বোধহয় হারিয়ে যাচ্ছি। মূল প্রসঙ্গ একটি জায়গাতেই, 26শে বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সিরিয়াস একটি বিষয়ের দিকে কিন্তু আলোকপাত করেছেন। দেখুন কে করেছে বা কারা করাচ্ছে, প্রশ্ন যাই হোক না কেন, মূল বিষয় ভুতুড়ে ভোটার বাড়ছে। সুস্মিতাদি করাচ্ছে, বিজেপি করাচ্ছে, বিজেপি ঢোকাচ্ছে। অপার্থিব বাবু আপনার নাম সুস্মিতা বিশ্বাস কি? এরা মূল বিষয় থেকে ঘুরে যাচ্ছে, এদের কাজটাই মূল বিষয় থেকে ঘুরে যাওয়া। এরা মূল বিষয় থেকে ঘুরে মানুষকে মানে সেই ঘুরিয়েই যাচ্ছে এরকম একটা ব্যাপার। আজকে একটা তো ঠিক, আজকে অনুপ্রবেশকারীরা যদি বিএসএফ সক্রিয় থাকে, বিএসএফ যদি ঠিক মতো কাজ করে, তাহলে অনুপ্রবেশকারীরা ঢুকতে পারে না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে নির্বাচন কমিশন, যে নির্বাচন কমিশন অবশ্যই কেন্দ্রীয় সরকারের অধীন, কিন্তু এখানে একটা ভাববার বিষয় আছে যেটা আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন, যে আজকে আমরা বারংবার যখন বলছি রাজ্য এবং কেন্দ্রের সেটিং, এই সেটিং তত্ত্বের একটা অদ্ভুত ভাবে আপনি দেখুন, নারদা সারদা যত ঘটনা হয়েছে আজ পর্যন্ত কোন তদন্তের সঠিক বিচার হয়েছে? আজ পর্যন্ত কারা
কেউ আজকে যত নেতারা জেলে ঢুকেছে, ওই যে উনি বলেছেন মুখ্যমন্ত্রী যে সবাইকে জেলে ঢুকিয়েছে, প্রমাণ করতে পারেনি, প্রমাণ করতে পারেনি না, প্রমাণ করতে চাইনি। এই যে আজকে বারংবার সিবিআই এর বিরুদ্ধে টাকা পয়সার লেনদেনের কথা প্রশ্ন উঠছে, টাকা পয়সা নিচ্ছে, তারা বড় বড় অ্যামাউন্টের টাকা নিচ্ছে। আজকে এই জায়গাতে এই জিনিসগুলো চলছে দিনের পর দিন। সেক্ষেত্রে এদের কাজই হচ্ছে মানুষকে অন্ন, বস্ত্র, বাসস্থান, জীবিকা, স্বাস্থ্য সব জায়গা থেকে ঘুরিয়ে, শিল্প সব জায়গা থেকে ঘুরিয়ে এই ধর্মের মধ্যে ধর্মের প্রভেদ সৃষ্টি করে রাজনীতি, আর এ ওর ঘরে আঙুল দেবে, ও ওর দিকে আঙুল দেবে। তার মানে একটা বাইনারি মিশন তৈরি করা। ভোটটাকে পুরো কথাগুলো রেকর্ড করে বাজান না, তাহলে তো ভোট বাড়বে কংগ্রেসের। এই ভেদাভেদ আমরা কোনোদিন ভারতবর্ষে চাইনি। আমরা বারংবার বলে এসেছিলাম যে ইউনিটি ইন ডাইভার্সিটির কথা। আমাদের কাজী নজরুল ইসলাম বলে গেছিল, একই বৃন্তিতে দুটি কুসুম, হিন্দু মুসলমান। আজকে রোহিঙ্গা করে বিরোধী দলনেতা চিৎকার করছে। আজকে রোহিঙ্গা করে বিরোধী দলনেতা চিৎকার না করে আজকে যদি সেটাকে রোখার ব্যবস্থা করতেন তাহলে অনেকটা ভালো হতো না? তাহলে সাধারণ মানুষ তার নিজের ভোটটা নিজে দিতে পারতো। কিন্তু সত্যি একটা জায়গায় দেখাচ্ছে রোহিঙ্গার একটা গ্রাম তৈরি করে ফেলেছে। ঠিক, আবার বিজেপিকে সেইভাবে বলতে হয় অরুণাচল প্রদেশে একটা জায়গায় পুরো চীন ঘাঁটি ঘেরে ফেলেছে, সেখানে কোন রকম কোনো ভূমিকা এদের নেই। বেশ বেশ, আমরা একেবারে অন্তিম লগ্নে দিয়ে যাচ্ছি। আপনাদের তিনজনকে এবার 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি প্রথমে সুযোগ দেবো রিমাদিকে। রিমাদি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। ওভারঅল ডিসকাশন, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। স্ট্যান্ড পয়েন্ট রাখার একটাই কথা বলবো যে ইলেকশন শুরু হওয়ার আগে আবার দেখবেন জননেতা আমাদের মোদিজির বিরোধিতায় এই সমস্ত দলগুলি এক হয়েছে এবং আবার নেমেছে। আজকে যারা একে অপরের গায়ে কাদা ছুটছে তারা কিন্তু তখন হাত এক করবে, যেরকম আমরা আগেও দেখে এসেছি। প্রত্যেকটি রাজনৈতিক দল একটি তাদের নিজেদের এথিক্স নিয়ে চলে, এবং যে দল আরেকটি দলের বদনাম করতে করতে তার হাত ধরে নেয় সেখানে বোঝাই যায় যে তাদের এথিক্স বলে তো অন্তত কিছু নেই, এবং দেশের মানুষের প্রতি ভালোবাসা নয়, শুধু ক্ষমতার দখলদানজিটা করাটাই হচ্ছে তাদের কাজ। এবং সেটা বরাবরই আমরা কংগ্রেসের ক্ষেত্রেও দেখে এসেছি, আর টিএমসি তো ছেড়েই দিন। কাউকে যদি বলা হয় যে আগামী দিনে বেঙ্গল মডেলকে ভারতবর্ষে নিয়ে যাওয়া হয়, আমার তো মনে হয় ভারতবর্ষের মানুষই ভারতবর্ষে থাকতে চাইবেন না। এবং শেষ কথা একটাই কথা বলবো, এই খেলার রাজনীতি, মানুষের সাথে প্রতারণার রাজনীতি টিএমসি সরকার শুরু করেছিলেন, এবং আমরা যেভাবে প্রতিটি মানুষের মানে সহমত সারা ভারতবর্ষে আমরা পেয়েছি, 2026-এ মানুষের আশীর্বাদে আমরা বাংলায় আবার জয়ী হব। আমি অপার্থিববাবুর কাছে যাবো। অপার্থিববাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। বিরোধীরা বিরোধীদের কথা বলে যাবেন, এখানে বাংলায় বলার স্বাধীনতা আছে, ওনারা বলবেন। আমাদের সরকার কাজ করে যাবেন। 2026-এ চতুর্থবারের জন্য মামাটি সরকার আবার প্রতিষ্ঠিত হবে, এবং 2021-এর থেকে অনেক বেশি সিট নিয়ে আবারও চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন আমাদের বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই হচ্ছে শেষ কথা একদম। বেশ, আপনার নির্ধারিত সময়ের আগে আপনি শেষ করেছেন। আমি সুস্মিতাদির কাছে যাবো। সুস্মিতাদি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, রিমা দেবী অনেকগুলো কথা বললেন। রিমা দেবীর এই কথাগুলোর উত্তর দিতে গেলে আমার অনেক ক্ষমাপ্রার্থী, কোনো কারণে টেকনিক্যাল কিছু ইস্যু হয়েছে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ ট্রাইব টিভি বাংলায় আসার জন্য, সন্ধ্যে 7টার এই শোতে যোগদান করার জন্য। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করতে হচ্ছে। দেখুন, রিমাদি যা বললেন যে বাংলার মডেল ভারতবর্ষের কোনো জায়গাতে যদি রাখা হয় তাহলে ভারতবর্ষের মানুষ নাকি ভারতবর্ষে থাকতে পছন্দ করবেন না। আপনারা প্রত্যেকে জানেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে আপনি অনেক কিছু বলতে পারেন, বিরোধীরা অনেক কিছু বলতে পারেন, কিন্তু আবার দেখবেন এই লক্ষ্মীর ভাণ্ডার যা দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, সেই মডেলকেই এক একজন এক এক রকমভাবে ব্যাখ্যা করেন। একেবারে অন্তিম লগ্নের দিকে যাচ্ছি, কিন্তু তার আগে আরও একবার আমরা জুড়তে পেরেছি সুস্মিতাদির সঙ্গে। সুস্মিতাদি, আপনার 1 মিনিট সময় শুরু হবে এখন, আপনি বল। সুস্মিতাদির কাছে আসবো, কিন্তু এই মুহূর্তে আপনারা যে ছবিটা একের পর এক ট্রাইব টিভি বাংলায় দেখে এসছেন আজ সকাল থেকে, 26-এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, 24-এর ভোটে
5টি সিট, এবং বিশেষ করে ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে জেলে ঢোকাতে হবে। এবং ঠিক এই জায়গায় সুস্মিতাদির কাছে যাবো। সুস্মিতাদি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। হচ্ছে দেখুন, আজকে রীমা দেবী অনেক কথা বললেন, আমি রীমা দেবীর কথার উত্তরে একটাই কথা বলবো। রীমা দেবী যে কথাটা বললেন যে আমরা যাদের নিন্দা করছি কিংবা আমরা যাদের দিকে দুর্নীতি সন্ত্রাসের আঙ্গুল তুলছি তাদেরই হাত ধরছি, তার কারণ আমরা চাই না ভারতবর্ষের মানে সংবিধানের জায়গায় সংবিধানটা পরিবর্তিত হয়ে গিয়ে সংবিধানকে কালিমা লিপ্ত করে মনুসংহিতাকে প্রতিষ্ঠা করতে। আমরা চাই না জাতি ধর্ম বর্ণের ভেদাভেদ তৈরি করে আজকে ভারতবর্ষের রাজনীতি হোক। আমরা চাই মানুষের অন্ন বস্ত্র বাসস্থান জীবিকা স্বাস্থ্য শিল্প এগুলোর উপরে মানুষের চর্চা হোক এবং এর জন্য মানুষের প্রতিনিয়ত লড়ার ক্ষমতা জন্মাক। কিন্তু তার জন্য আমরা এই ক্ষুদ্রতর স্বার্থ ত্যাগ করে আমরা বৃহত্তর স্বার্থের জন্য আমরা সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে আমরা ইন্ডিয়া জোট করেছিলাম এবং ইন্ডিয়া জোট করে আমাদের সর্বভারতীয় প্রেক্ষাপটে আমাদের সেই লড়াইটা ছিল বিজেপির বিরুদ্ধে। এবং আজকে বাংলায় যে দুর্নীতি এবং সন্ত্রাস হচ্ছে তার জন্য প্যারালালি কিন্তু আমরা তৃণমূলের এগেন্স্টেও লড়াইটা করছি। এমন আমরা তৃণমূলের এগেন্স্টে লড়াইটা করছি না। আজকে যদি আপনারা দিল্লি দেখেন, দিল্লিতে কেজরিওয়ালের সাথে আমি আর শুনতে পারছি না। সরি, আপনাদের তিনজনকে অশেষ ধন্যবাদ টাটি বাংলা আসার জন্য, সন্ধ্যে 7টায় সত্যি যোগদান করার জন্য। যে কথা বলছিলাম আমি সে কথা বলেই আজকের এই স্পেশাল শো শেষ করব। মূলত যে কথা আপনারা ভাবেন লক্ষ্মীর ভাণ্ডার, বিশেষত সেই লক্ষ্মীর ভাণ্ডারকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় নানান রকম প্রকল্প কিন্তু তৈরি হচ্ছে, অর্থাৎ লাডলি বেহনা বলুন বা বিভিন্ন নাম আপনারা বলতে পারেন। কার্যত ভাতামুখী হচ্ছে সাধারণ মানুষ, এমনটা বলছে বিরোধী শিবির, কিন্তু এর অল্টারনেটিভ কারো কাছে নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষ সত্যি কি ভাতার উপর ভিত্তি করেই ভোটটা দেয়, নাকি সাধারণ মানুষ বিবেক বিবেচনা করে তাদের বুদ্ধিমত্তা খাটিয়ে কাকে মসনদে আনতে হবে সেটা খুব ভালো করে জানেন। 26 নির্বাচনের আগে এবার ঠিক প্রমাণ হয়তো হবে ভাতার ওপর ভিত্তি করেই সাধারণ মানুষ ভোট দিচ্ছেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সত্যি তার নেতৃত্বের জন্য তাকে মুখ্যমন্ত্রী বানিয়ে রেখেছে সাধারণ মানুষ, বাংলার মানুষ। বাংলার রাজনীতি আর বাকি জায়গার রাজনীতি বরাবর আলাদা, তাই জন্যই তো বলা হয় হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। কথা বলেই আজকে স্পেশাল শো শেষ করবো। এরকমই টান শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টায় নজর রাখুন ট্র্যাক টিভি বাংলার পর্দায়। নমস্কার।